আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু NHR ভ্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। এটা আমাদের লন্ডনের প্রথম ব্লগ। ঢাকা থেকে লন্ডন কিভাবে যাব এবং কোথায় কোথায় যাব আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমাদের ফ্লাইট ছিল টার্কিশ এয়ারলাইন্সে। টার্কিশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি প্রতিদিনই যায় ঢাকা, ইস্তাম্বুল থেকে অন্যান্য জায়গায়। যেহেতু আমরা লন্ডন যাচ্ছি, ইস্তাম্বুলে আমাদের ট্রানজিট রয়েছে। এই ফ্লাইটটি সবসময় হাউসফুল থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন। যুদ্ধের কারণে তখন অনেক ফ্লাইটই চলছিল না, তবে টার্কিশ এয়ারলাইন্স পুরো দমেই চলছিল। সেই জন্য এদের ডিমান্ডটা অনেক বেড়ে গিয়েছিল। যাই হোক, আমরা ফ্লাইটে চড়ার পরে আমাদেরকে কিছু অ্যামিনিটিস দিল, আর আমরা আগে থেকেই কিছু এক্সট্রা পেমেন্ট দিয়ে সামনের সিটটা বুকিং করে নিয়েছিলাম। এতে করে লেগ স্পেসটা বেশি পাওয়া যায়। ফ্লাইট রাইট টাইমে ছেড়ে দিল, তবে কিছুক্ষণ পরেই যখন আমরা 30,000 ফিট উপরে উঠলাম তখনই তাদের ব্রেকফাস্ট দেওয়া শুরু হয়ে গেল। এবং টার্কিশ ফুড আপনারা দেখতেই পাচ্ছেন। খাবারগুলো আসলে রুচির উপর ডিপেন্ড করে। যাই হোক, আমরা দুইজন দুই রকমের খাবার নিলাম। এতে করে আমরা দুটি খাবারই দেখতে পারি যে এয়ারলাইন্সের খাবারগুলো কেমন। ওদের অপশন ছিল অনেকগুলো। ফারিয়াও নিয়েছে অন্যরকম খাবার, দেখতেই পাচ্ছেন। স্টেক ছিল, ভালোই ছিল খাবার অ্যাজ ইউজুয়াল। আমাদের 8 ঘন্টার ফ্লাইট, কোনোভাবে সময় কাটছিল না। আর 8 ঘন্টা শেষ হওয়ার মাত্রই আমরা ল্যান্ড করছি। এটা হচ্ছে ইস্তাম্বুল। ইস্তাম্বুলে আমরা মাত্র 2 ঘন্টা ট্রানজিট। এরপরে আমাদের আরেকটা ফ্লাইটে করে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হতে হবে। বড় বড় দেশে বাচ্চা নিয়ে ট্রাভেল করা অনেক কঠিন। ইস্তাম্বুল এয়ারপোর্ট এতটাই বড় যে ভিডিও না করে পরে আপনাদের সাথে শেয়ার করব ইস্তাম্বুলের ব্লগে। তাই আমরা আবার ফ্লাইটে উঠে গেলাম এবং ঠিক 4 থেকে 4.5 ঘন্টা পরে আমরা লন্ডনে ল্যান্ড করছি। লন্ডনের ওয়েদারটা আনপ্রেডিক্টেবল, আপনারা দেখতেই পাচ্ছেন। লন্ডন অনেক ব্যস্ত শহর। আমরা যখন ল্যান্ড করছিলাম তখন দেখছিলাম যে পুরাটাই কুয়াশা কুয়াশা একটা ভাব রয়েছে। আমরা আগে থেকেই জানতাম যে লন্ডনে প্রচুর পরিমাণে ঠান্ডা। আল্লাহর রহমতে খুব ভালোভাবে আমরা ল্যান্ড করে ফেললাম। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন খুব ভালোভাবে হলো। ইমিগ্রেশন অফিসার আমার সাথে ভালোই কথা বলেছে, ভালো লেগেছে আমার। তারপর আমরা আগে থেকে একটি ট্যাক্সি বুকিং করে রেখেছিলাম অ্যাগোডার মাধ্যমে। ট্যাক্সি ড্রাইভার আমাদেরকে আগেই বলল যে আজকে কিন্তু জ্যাম হবে। আমরাও মেনে নিলাম, কারণ লন্ডন অনেক ব্যস্ত শহর, আগেও বলেছি। হিথ্রো বিমানবন্দর থেকে স্টার্টফোর্ড 1 ঘন্টা সময় লাগে, বাট জ্যাম থাকলে 2-3 ঘন্টা সময় লাগতে পারে। তো এটা আমাদের প্রথম 2 দিনের হোটেল, দ্য ওয়েস্ট ব্রিজ, স্টার্টফোর্ড। ঠান্ডা কি? হোটেলের সামনেই কিন্তু বাস স্ট্যান্ড রয়েছে, যেখান থেকে আপনি সহজে সব জায়গায় যেতে পারবেন। আমরা এই জায়গায় হোটেলটা নিয়েছি কারণ সব কিছু এখান থেকে কাছে। এখানকার সবাই অনেক ফ্রেন্ডলি ছিল, আর আমার ছেলেকে তারা খুব পছন্দ করেছে, সেজন্য আরও বেশি সুন্দর করে কথা বলেছে মেবি। আপনাদেরকে একটু রুমটা দেখাই। এই জায়গায় একটা কথা না বললেই না, যে এই রুমগুলো কিন্তু ফাঁকাই থাকে না। মিনিমাম 2 মাস 1 মাস আগে কিন্তু বুকিং করা ভালো। তবে আমার মনে হয় আপনি যদি ফ্রেন্ডস এবং ফ্যামিলি কারো বাসায় থাকেন, সেক্ষেত্রে আপনার ট্যুরটা অনেক সহজ হয়ে যাবে। যেহেতু আমরা এখানে হোটেলে রুম নিয়েছি, একটু এক্সপেন্সিভ হবেই। এই হোটেলে একটু ভিউও ছিল, রাস্তার পাশে যে ভিউটা পাওয়া যায়। বাট সমুদ্রের পাশে থাকবেন ওই রকম কিন্তু আশা করা যাবে না লন্ডনের স্টার্টফোর্ডে। হোটেলে চেকিং করার পরেই প্যাকেট হয়ে নিলাম। যে পরিমাণে ঠান্ডা, আমি আর রুয়াইদ বের হয়ে গেলাম খাবারের সন্ধানে। কোথায় হালাল ফুড পাওয়া যাবে, কি করা যাবে না করা যাবে, কিন্তু এই জায়গায় পেলাম টনিস ফুড স্টোর। এই টনিস ফুড স্টোর আমাকে মনে বাঁচাইলো। আমাদের হোটেলের ঠিক পাশেই এখানে কিছু ক্যাফে আছে, আর এই যে ট্রাভেল লজ, এখানেও আমরা থাকবো। আমরা ভাগ করে নিয়েছি। এই স্টোর থেকে কিছু খাবার নিয়ে আমরা বের হয়ে গেলাম এবং কিছু খাবার আমরা পানি সহ হোটেলে রেখে গেলাম, কারণ আশেপাশে দোকান আছে কিনা এখনও জানি না। তো আমরা লন্ডনের যে ল্যান্ডমার্কগুলো রয়েছে সিটির ভিতরে, সেগুলো ঘুরবো। একটি ট্যাক্সি ডাক দিলাম, উবার। এই উবারে সবচেয়ে মজার বিষয়, ভাগ্যক্রমে এক বাংলাদেশি ভাইয়ের সাথে পরিচয় হলো। উনি এই জায়গায় জন্ম নিয়েছেন। উনি আমাদেরকে এখন পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন। ভাল লাগলো, বাংলাদেশি ভাই, সিলেটের বড় ভাই, সামিউল ভাই মেবি নাম। উনি আমাদেরকে এখন আশেপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন। এবং আমি ওনাকে বলেছি যে ভাই, এই উপকারটুকু করেন, কারণ লন্ডন তো আমি চিনি না। আপনি যদি আমাদেরকে আশেপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখান তাহলে আমাদের সময়ও বাঁচবে, আপনারও লাভ হবে। চলুন ঘুরে আসি। প্রথমেই তিনি আমাদেরকে নিয়ে আসলেন বাকিংহাম প্যালেসে। এইটা সম্পর্কে আপনাদেরকে কিছু আমি বলি। যারাই লন্ডনে আসে তারা কিন্তু এখানে এসে ছবি তুলবেই। আমরাও চলে আসলাম 3 জন। এটা আসলে ওয়েস্টমিনস্টার এলাকায় অবস্থিত। বিখ্যাত কিছু পার্কও এখানে রয়েছে। ব্রিটিশ রাজ পরিবারের প্রধান সরকারি বাসভবন নামেই পরিচিত। এটি 1703 সালে প্রথম নির্মিত হয়
পরবর্তীতে 1837 সালে কুইন ভিক্টোরিয়া এটি রাজপ্রাসাদ হিসাবে ব্যবহার শুরু করেন। এরপর থেকেই এটি ব্রিটিশ রাজতন্ত্রের একটি কেন্দ্র হিসাবে পরিচিত রয়েছে। আর একটা কথা না বললেই না, এই জায়গায় কিন্তু বিশাল একটি গার্ডেন রয়েছে, যেটি লন্ডনের অন্যতম বড় প্রাইভেট গার্ডেন। আপনারা দেখতেই পাচ্ছেন, গ্রীষ্মকালে সাধারণত জুলাই এবং সেপ্টেম্বরের ভিতরে কিছু অংশ জনসাধারণের জন্য খোলা থাকে। টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করা যায়, বাইরে থেকে সবসময় দেখা যায়। গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি আপনাদেরকে দিতে পারি। এখানে প্রায় 775টি কক্ষ আছে। রাজকীয় অনুষ্ঠান, রাষ্ট্রীয় অতিথি আপ্যায়ন সবই কিন্তু এখানেই হয়। ব্রিটিশ রাজতন্ত্রের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে এটি বিখ্যাত রয়েছে। তারপরের পাশেই আরেকটি ঐতিহাসিক এবং সামরিক স্থান, যেখানে ঘোড়ায় চড়া সৈন্যরা পাহারা দেয়। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। আমিও আশেপাশে হেঁটে হেঁটে দেখছি যে আর কোথায় কী রয়েছে। আর একটা মজার জিনিস, যেখানে আসলে সবাই ছবি তুলে, লন্ডনের লাল রঙের টেলিফোন বুথ। বিশ্বজুড়ে ব্রিটিশ সংস্কৃতির একটি আইকনিক প্রতীক, আপনারা কিন্তু জানেন। আমরাও চলে আসলাম তার সামনে, কিছু ছবি তুললাম। এবং এটি 1920 এবং 30-এর দশকে ডিজাইন করা হয়। বিখ্যাত ডিজাইন K2 এবং K6 মডেলের। টেলিফোন বুথের অপর সাইডে রয়েছে বিগ বেন, লন্ডনের সবচেয়ে বিখ্যাত ক্লক টাওয়ার। এখানে আসলে সবাই কিন্তু ছবি তুলেই। এই বিগ বেন আসলে টাওয়ার নয়, এটি ভিতরের বড় ঘন্টার নাম। এখন আমরা যাচ্ছি টাওয়ার ব্রিজে, ল্যান্ডমার্ক। এগুলো প্রত্যেকটা জায়গায় আবার রাতেও আসতে হবে কিন্তু, কারণ দিনে একরকম, রাতে আরেক রকম। সবচেয়ে মজার বিষয় হলো, একটি জায়গা থেকে আরেকটি জায়গা খুব কাছে কাছেই রয়েছে। যাই হোক, এবার আমরা চলে এসেছি সেই জায়গায় যেটা টাওয়ার ব্রিজ নামে পরিচিত। লন্ডনের একটি অত্যন্ত বিখ্যাত সেতু, যা অনেকেই ভুল করে লন্ডন ব্রিজ মনে করে। এই ব্রিজকে কেন্দ্র করে কিন্তু একটি গানও রয়েছে বাচ্চাদের জন্য, লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন, ফলিং ডাউন, ফলিং ডাউন। আপনারা হয়তো ইউটিউবে শুনে থাকবেন। এটির নির্মাণকাল 1886 সাল থেকে 1894 সাল। এটা আসলে দুটি বড় টাওয়ার, উপরে সংযোগকারী ওয়াকওয়ে রয়েছে। এই ব্রিজের মাঝখানে দুই ভাগে খুলে যায়। আমি অবশ্য দেখি নাই, কারণ আমি এখানে যখন এসেছিলাম তখন খুলতে দেখি নাই। বাট এখানে এত পরিমাণে পর্যটক রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে সবসময় একটা উৎসব মুখর পরিবেশ। তবে আমি ভ্লগ 2-তে আপনাদেরকে দেখাবো এটার রাতের ভিউগুলো। আজকে শুধু দিনের ভিউ দেখাইতেছি। আর এখানে কিন্তু গ্লাস ফ্লোর ওয়াকওয়ে আছে, এটা আসলে সময় নিয়ে আসতে হবে। আমরা এখানে দাঁড়িয়ে অনেক ছবি তুললাম। আর একটা কথা না বললেই না, এই নদীকে কেন্দ্র করে অনেকগুলো ক্রুজ রয়েছে, যেগুলো আপনারা খুব সহজেই ভ্রমণ করতে পারবেন। বাট আমি বাচ্চা নিয়ে এসেছি, ওর যদি ঠান্ডা লেগে যায়, কারণ এখানে অনেক ঠান্ডা। যদিও আপনি রোদের আলো দেখছেন, বাট এখানে কিন্তু অনেক ঠান্ডা রয়েছে। যাই হোক, আমাদের গাড়ি এখানেই ছিল, ভাইয়া ওয়েট করছিল। আমরা এখন যাব হোয়াইট চ্যাপেলে। হোয়াইট চ্যাপেল হলো লন্ডনের একটি জীবন্ত এলাকা, যেখানে ইতিহাস, সংস্কৃতি এবং বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির প্রভাব খুবই শক্তিশালী। এখানে আপনি হালাল খাবারের অনেক রেস্টুরেন্ট পাবেন, সস্তা মার্কেট পাবেন, শপিং করতে পারবেন। আর এটা কিন্তু ইস্ট লন্ডনে অবস্থিত, স্ট্রিট মার্কেট বলা যেতে পারে। এবং এই যে একটি পার্ক, এই পার্কে আসলে আপনার মনে হবে যে বাঙালি কমিউনিটি কতটা স্ট্রং। প্রচুর পরিমাণে বাঙালি ভাই ও বোনেরা রয়েছে, বিশেষ করে সিলেটের মানুষজন আমি দেখলাম বেশি রয়েছে। আপনার সবচেয়ে ভালো লাগবে আলতাবালি পার্কের শহীদ মিনার, যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি। এই জায়গায় একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ, যা বাংলাদেশি কমিউনিটির জন্য গভীর আবেগ এবং গর্বের প্রতীক। আপনি সামনেই দেখতে পাচ্ছেন একটি শহীদ মিনার রয়েছে। এটি বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের অনুপ্রেরণায় তৈরি। এবং এই আলতাবালি ছিলেন একজন বাংলাদেশি তরুণ, যিনি 1978 সালে বর্ণবাদী হামলায় নিহত হন। তার স্মরণেই এই পার্কের নাম রাখা হয় আলতাবালি পার্ক। 21 ফেব্রুয়ারিতে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রবাসী বাঙালিদের মিলনস্থান বলেই বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠানের কেন্দ্র হয়ে যায় এই আলতাবালি পার্ক।
আমি সংক্ষেপে বলতে পারি এটি লন্ডনের অন্যতম বাংলাদেশি হেরিটেজ ল্যান্ডমার্ক এবং সত্যি কথা বলতে কি আপনার এখানে আসলে অবশ্যই ভালো লাগবে, কারণ নিজের দেশের একটি বিষয় আপনি অন্য দেশে যে যখন পাবেন ভালোই লাগবে। যাই হোক, আমরা একটু সামনের দিকে হাঁটতে লাগলাম। এই হোয়াইট চ্যাপেল রোড বিখ্যাত রোড, এখানে হোয়াইট চ্যাপেল স্টেশনও রয়েছে সামনে। এখানে আপনি বাংলাদেশি ফুড অনেক 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 পাবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই স্টার্টফোর্ড কিন্তু এখান থেকে খুব কাছে। ওই যে আপনি লেখা দেখতে পারলেন, ওই পাশে বাংলাদেশি রেস্টুরেন্ট অনেক রয়েছে। আর এগুলো বাংলা লেখা দেখলেই তখন আপনার মন অনেক বড় হয়ে যাবে, যে না আপনি মনে হয় নিজের দেশেই আছেন, এরকম একটা ফিল পাবেন। আর এইখানে সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লেগেছে, লন্ডনের সবচেয়ে বড় মসজিদ কিন্তু এই জায়গায় অবস্থিত। আপনি দেখতে পাচ্ছেন আমার সামনেই রয়েছে। এখানে কিন্তু আমি নামাজ পড়েছি, আমার ভালো লেগেছে। এই মসজিদটি কিন্তু ইস্ট লন্ডন মসজিদ নামেই পরিচিত রয়েছে। আপনি যখনই আসবেন সময় নিয়ে আসবেন। হোয়াইট চ্যাপেলে অনেক কিছুই রয়েছে, খাবার নিয়েও কোনো সমস্যা নাই। নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো রাতের ভিউ কেমন, আসলে ল্যান্ডমার্কগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে। আসসালামু আলাইকুম।